আজ থেকে প্রায় 18 বছর আগে অস্ট্রেলিয়ার সাথে এমন একটা ম্যাচ হয়েছিল যেটি আজও মনে করা হয়। এই ম্যাচে শুধু রান বা উইকেট ছিল না, এটা ছিল অস্ট্রেলিয়ার অ্যাগ্রেশনের একটা পারফেক্ট জবাব, যেটি আজও ক্যাঙ্গারুরা ভুলতে পারেনি। এই ম্যাচে অস্ট্রেলিয়া তাদের সব লিমিট ক্রস করেছিল, আর তাদের সাথে মাঠে উপস্থিত ছিল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত আম্পায়ার। কিন্তু এত কিছুর পরেও কিভাবে ইন্ডিয়া সেদিন অস্ট্রেলিয়াকে উচিত শিক্ষা দিয়েছিল, আর এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কি ঘটেছিল, পুরো স্টোরিটি বলবো আজকের এই ভিডিওতে। ভারত এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক MS ধোনি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলের হয়ে মাঠে নামেন দুই ওপেনার সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। 2007 বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই দুঃখজনকভাবে বাদ পড়ার যন্ত্রণা তখনও দলের মন থেকে পুরোপুরি মুছে যায়নি। সেই যন্ত্রণাকে ভুলে যাওয়ার জন্য সচিন ও গাঙ্গুলি প্রতিটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে বল করার দায়িত্ব ছিল ব্রেট লির কাঁধে। সেই সময় ব্রেট লি ছিলেন এক ভয়ঙ্কর গতির বোলার, যার বল প্রতিপক্ষের জন্য সর্বদা আতঙ্ক সৃষ্টি করত। ব্রেট লি তার গতি নিয়ে এতটাই অহংকারী ছিলেন যে তিনি কাউকেই নিজের সমকক্ষ মনে করতেন না। ব্রেট লি তার প্রথম ওভারেই সৌরভ গাঙ্গুলিকে জায়গায় দাঁড় করিয়ে রাখে। গাঙ্গুলি কোনোভাবে নিজেকে ম্যানেজ করে একটা 4 বের করতে সক্ষম হয়, কিন্তু আজ অস্ট্রেলিয়ার সুইং বলের সামনে সচিনকেও অসহায় দেখাচ্ছিল। নাথান ব্র্যাকেনের একটি দারুণ সুইং করা বল সরাসরি সচিনের প্যাডে লাগে। মুহূর্তের জন্য এমনটাই মনে হয়েছিল যে মাঠে দাঁড়িয়ে থাকা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত আম্পায়ার স্টিভ বাকনার এটি আউট দিয়ে দেবেন, তবে সৌভাগ্যক্রমে তা হয়নি। স্টিভ বাকনার সম্পর্কে বলা হতো যে যতবার না বোলাররা সচিনকে আউট করেছে, তার চেয়ে বেশিবার স্টিভ বাকনারই সচিনকে আউট দিয়েছেন। এমনটা বলা হতো যে স্টিভ বাকনার কখনোই চাইতেন না যে সচিন ব্রায়ান লারার রেকর্ড ভাঙুক, তাই তিনি সচিনকে অনেকবার ভুল সিদ্ধান্তে আউট দিয়েছেন। তবে এইবার সচিন রক্ষা পান। ক্যাঙ্গারুরা তখন পুরোপুরি ভারতীয় দলের ওপর ডমিনেট করছিল। এরই মধ্যেই ব্রেট লি আবার তার পরের ওভার করতে আসে এবং এসেই সচিনকে ফাঁদে ফেলে। ক্যাঙ্গারুদের জোরালো আপিলের পরও আম্পায়ার সুরেশ শাস্ত্রী সেই আবেদন খারিজ করে দেন। রিপ্লেতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বলটি ব্যাটে লাগার শব্দ এসেছে, তবুও সচিন সেই সময় আউট হওয়া থেকে বেঁচে যান। ক্যাঙ্গারু বোলাররা ক্রমাগত প্রেসার তৈরি করছিল, কিন্তু সেদিন ভাগ্য সচিনের পক্ষে ছিল। অস্ট্রেলিয়া এতটাই প্রেসার তৈরি করেছিল যে 5 ওভারে ভারতীয় দলের স্কোর ছিল মাত্র 13। এবার সৌরভ গাঙ্গুলি সিদ্ধান্ত নেয় যে সে আক্রমণাত্মক শট খেলবে। যথারীতি নাথান ব্র্যাকেনের গুড লেন্থের একটি বলকে গাঙ্গুলি দারুণ একটি কভার ড্রাইভ মেরে বাউন্ডারিতে পাঠায়। স্টেডিয়ামে দর্শকদের চিৎকার গাঙ্গুলির সাহসকে আরও দ্বিগুণ করে তোলে। গাঙ্গুলি সেই ওভারেই আরেকটি অসাধারণ কভার ড্রাইভ মারেন, যা প্রমাণ করে কেন তাকে অফসাইডের গড বলা হয়। অন্যদিকে সচিন তেন্ডুলকর তখনও স্ট্রাগল করে যাচ্ছিল এবং আরও একবার ব্রেট লির বলে আউট হওয়া থেকে বেঁচে যায়। রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সচিন LBW আউট ছিলেন, তবে এটা তৃতীয়বারের মতো ছিল যখন একই ম্যাচে সচিন 3বার আউট হওয়া থেকে বেঁচে যায়। ব্রেট লি এবার রাগে লাল হয়ে উঠেছিল। ঠিক তার পরের বলটি সে একটি ভয়ঙ্কর বাউন্সার করে, কিন্তু ভাগ্যের খেলায় সেই বলটি নোম্যান্স ল্যান্ডে পড়ে যায়, যেখানে কোনো ফিল্ডার ছিল না। ক্রিকেটের ঈশ্বর নামে পরিচিত সচিন তখন এক একটি রান করার জন্য স্ট্রাগল করছিল, আর সামনে ব্রেট লি তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। যথারীতি প্রথম পাওয়ার প্লে শেষ হয় এবং ভারতের স্কোর দাঁড়ায় মাত্র 35 রান। তবে ভারতের জন্য একটি ভালো খবর এটা ছিল যে তখনও একটি উইকেটও পড়েনি। তা সত্ত্বেও পরিস্থিতি ভারতের জন্য মোটেই সহজ ছিল না। অস্ট্রেলিয়ার মতো ভয়ঙ্কর দলের বিপক্ষে এমন কচ্ছপের মতো স্টার্ট সরাসরি হারের ইশারা করছিল। তবে এরপর সৌরভ গাঙ্গুলি আক্রমণাত্মক খেলা শুরু করে। ব্র্যাকেন, ব্রেট লির গতি কিংবা জনসনের সুইং সবাইকে চাপে ফেলে দেয় গাঙ্গুলি। যে মাঠে এতক্ষণ 1 রান করাও কঠিন হয়ে উঠেছিল, সেই একই মাঠে গাঙ্গুলির ব্যাটের রানের বন্যা বয়ে যাচ্ছিল। অন্যদিকে সচিনও এবার ধীরে ধীরে নিজের ছন্দে ফেরা শুরু করে এবং হোপের বলে একটি দারুণ বাউন্ডারি মেরে নিজের এবং দর্শকদের আশা ফিরিয়ে আনে। গাঙ্গুলি তখন নিজের ছন্দে দুর্দান্ত শট খেলছিল, কিন্তু ভারতের স্কোর যখন 100 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন হোপের একটি বলে গাঙ্গুলি আউট হয়ে যায়। 41 রান করে গাঙ্গুলি বিদায় নেয়। গাঙ্গুলির বিদায় ভারতের জন্য বড় ধাক্কা ছিল, তবে তিনি খেলা দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন, যার ওপর ভর করে ভারত সহজেই ইনিংসটি বড় করতে পারত। 20 ওভারের খেলা শেষে ভারতের স্কোর দাঁড়ায় 91 রানে 1 উইকেট।
গাঙ্গুলির জায়গায় যুবরাজ সিং ক্রিজে আসে এবং শচীনের সঙ্গে মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। খুব তাড়াতাড়ি স্কোর 100 রানের লক্ষ্য পূরণ করে। এখনো পর্যন্ত শচীনের ব্যাট চুপচাপ ছিল, আর যুবরাজ সবে মাঠে এসেছে, তাই পুরো দায়িত্ব শচীনের কাঁধে ছিল। শচীন সেই দায়িত্ব পালন করে একটি অসাধারণ বাউন্ডারি মেরে। অন্যদিকে ক্যাঙ্গারুরা যুবরাজকে স্পিন দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সিক্সার কিং যুবরাজ তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। যুবরাজ তার ট্যালেন্ট দেখাতে শুরু করে এবং একের পর এক বাউন্ডারি মেরে চাপ কমাতে থাকে। 31তম ওভারে যুবরাজ দুটি দুর্দান্ত বাউন্ডারি মেরে শচীনের সাথে একটি 50 রানের পার্টনারশিপ পূর্ণ করে, যা ভারতের ইনিংসকে আরও স্ট্রং করে দেয়। এর কিছুক্ষণ পর শচীন তেন্ডুলকর নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে। অন্যদিকে যুবরাজ সিং তার আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়েই যাচ্ছে। ক্যাঙ্গারু বোলারদের সামনে দেখলেই যেন তিনি শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছিল। যুবরাজ একের পর এক দুর্দান্ত শট খেলে ভারতীয় ইনিংসকে লিড করতে থাকে। তবে বড় শট খেলায় যুবরাজের জন্য কাল হয়ে ওঠে। যখন রান খুব দ্রুত বাড়ছিল, ঠিক তখনই যুবরাজ সিং একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। যুবরাজের আউটের পর মহেন্দ্র সিং ধোনি নতুন স্ট্র্যাটেজি তৈরি করে এবং সে নিজে মাঠে নামে। নেট রান রেট কিছুটা নামতে থাকায় অস্ট্রেলিয়া আবার ম্যাচে তাদের দখল নিতে শুরু করে, কিন্তু শচীন তেন্ডুলকর একের পর এক দুর্দান্ত শট খেলে প্রেসার নিয়ন্ত্রণে আনে। এদিকে MS ধোনিও শচীনের সঙ্গে মিলে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে। 40তম ওভারে ভারতের রান 200 ছাড়িয়ে যায়, আর মাত্র 10 ওভার বাকি ছিল, হাতে ছিল 7টি উইকেট। এই দেখে দুইজন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে এবং একসাথে ক্যাঙ্গারু বোলারদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে থাকে। কিন্তু যখন খেলা আবার গতি ধরল, ঠিক তখনই শচীন তেন্ডুলকর রান আউট হয়ে গেল। 119 বল খেলে 79 রান করে শচীন তেন্ডুলকর বিদায় নিল, আর এটি ভারতের জন্য ছিল একটি বড় ধাক্কা। এরপর মাঠে আসে রাহুল দ্রাবিড় নাথান ব্র্যাকেনকে দুটি বাউন্ডারি মেরে তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তবে ঠিক তারপরেই ব্র্যাকেন দ্রাবিড়কে বোল্ড করে ভারতীয় দলের শক্তিশালী দেওয়ালে একটি ফাটল ধরিয়ে দেয়। এরপর রবি উথাপ্পা মাঠে আসে। এখন কেবলমাত্র 4 ওভার বাকি ছিল এবং ভারতের স্কোর ছিল 250 রান 4 উইকেট হারিয়ে। এরপর ধোনি দুর্দান্ত ব্যাটিং করতে শুরু করে এবং উথাপ্পা ধোনির ভরপুর সাথ দিতে থাকে। স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের উল্লাস ক্রমশই বাড়ছিল। অন্যদিকে ব্রেটলি তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। ইনিংসের শেষ ওভারে ধোনি এবং উথাপ্পা মিলে 21 রান লুটে নেয়। ধোনি ইনিংসের শেষ বলে একটি 6 মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করে, আর এরই সাথে ভারতীয় ইনিংস শেষ হয়। 50 ওভার শেষে ভারতের রান দাঁড়ায় 291। এখন অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে 50 ওভারে 292 রান করতে হতো। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে আসে অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথিউ হেডেন, যারা তখনকার সময়ে সবচেয়ে ডেঞ্জারাস ওপেনিং জুটি ছিল। তাদের সেই ডেঞ্জারাস ব্যাটিংয়ের পরিচয় পেতে বেশি সময় লাগেনি, কারণ ইনিংসের শুরুতেই হেডেন একটি দুর্দান্ত বাউন্ডারি মারেন। এরপর গিলক্রিস্টও RP সিং এর বলে একটি দুর্দান্ত 6 মারে, যা দেখে সবাই তার শটের প্রশংসা করতে থাকে। এদিকে গিলক্রিস্টের আক্রমণ জারি ছিল এবং হেডেনও একের পর এক বল আকাশে উড়িয়ে দিচ্ছিল। প্রথম 5 ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল 37 রান। ঠিক তখনই MS ধোনি তার বুদ্ধি খাটায় এবং RP সিং এর বলে গিলক্রিস্ট একটি বড় 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে জাহির খানের হাতে ক্যাচ দিয়ে বসে। সাধারণত এখানে কোনো ফিল্ডার থাকে না, তবে ধোনি নিজেই সেই জায়গায় ফিল্ডিং সাজিয়েছিল। গিলক্রিস্টের উইকেট পেয়ে ভারতীয় টিম আবার ম্যাচে ফেরে। এবার মাঠে নামে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তবে অস্ট্রেলিয়া দলের একটা পুরনো রীতি ছিল যে যদি উইকেট পড়েও যায় তবুও রান কখনো থেমে থাকতো না, আর হেডেন সেই রীতি অনুসরণ করে ব্যাটিং করতে থাকে। যেখানে ভারতীয় দল একটি রানের জন্য স্ট্রাগল করেছিল, সেখানে অস্ট্রেলিয়া স্টেডিয়ামে 6-4 বৃষ্টি নামিয়ে দেয়। এরপর অধিনায়ক রিকি পন্টিং RP সিং এর বিরুদ্ধে আক্রমণাত্মক শট খেলতে শুরু করে। 10 নম্বর ওভারে 3টে বাউন্ডারি মেরে টোটাল 16 রান লুটে নেয় সে। 10 ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 75 রান 1 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়া একটা দারুণ স্টার্ট পেয়েছিল, আর অন্যদিকে হেডেনের ব্যাটিং আজ থামার নামই নিচ্ছিল না। প্রত্যেকটি বলকে সে নিজের মতো করে খেলার চেষ্টা করছিল। মনে হচ্ছিল বলারের সাথে যেন ছিনিমিনি খেলা শুরু করেছেন তিনি। অস্ট্রেলিয়ানদের খেলার স্টাইল দেখে মনে হচ্ছিল যে মাঠে তারা শুধু মজা করছে। একটা সময় দুজনের পার্টনারশিপ 50 রান পূর্ণ করে। ভারতীয় বোলারদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছিল।
জাহির খান ও ইরফান পাঠান দুজনেই হেডেন এবং পন্টিংয়ের বিরুদ্ধে কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, কারণ দুজনেই প্রত্যেকটি বলকে নিজের মতো করে খেলছিল। দেখতে দেখতে হেডেন মাত্র 31 বলে অর্ধশতরান পূর্ণ করে, আর 13 ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় 100। এই একই সময়ে ভারতের রান ছিল মাত্র 55। এখন অস্ট্রেলিয়ার জেতার জন্য 36 ওভারে দরকার ছিল 190 রানের, আর হেডেনের আক্রমণাত্মক ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে ম্যাচ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ভারতের বোলাররা কোনোভাবেই ম্যাচে কামব্যাক করতে পারছিল না, কিন্তু ঠিক তারপরেই ইরফান পাঠানের একটি বলে MS ধোনি রিকি পন্টিংকে স্ট্যাম্প আউট করে দেয়। ইরফান পাঠানের বলে ধোনির স্ট্যাম্পিং করা ছিল একটি অবাক করা বিষয়, কারণ সাধারণত ফাস্ট বোলিংয়ের বিপক্ষে স্ট্যাম্পিং করা খুবই কঠিন কাজ, আর এই উইকেটের ক্রেডিট সম্পূর্ণরূপে ধোনিরই। এটি ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর মাঠে আসে মাইকেল ক্লার্ক এসেই একটি 4 মারে, কিন্তু হরভজন সিং তাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। হরভজনের বলে কটন বোল্ড আউট হয়ে ক্লার্ক প্যাভিলিয়নে ফেরত যায়। এরপর মাঠে আসে অ্যান্ড্রু সাইমন্স। এই সময় অস্ট্রেলিয়ার রান রেট খুব একটা বেশি ছিল না। যদি অস্ট্রেলিয়া এক একটি সিঙ্গেল রানও নিত তাহলেও ম্যাচটি ইজিলি জিততে পারত, কিন্তু তারা সেকেন্ড অপশনটি চুজ করেছিল, অর্থাৎ আক্রমণাত্মক শট খেলা। সাইমন্স তাড়াতাড়ি ম্যাচ শেষ করার জন্য বড় বড় শট খেলতে লাগে, আর অন্যদিকে হেডেন প্রথম থেকেই দাপটের সাথে ব্যাটিং করছিল। মনে হচ্ছিল ভারতীয় বোলারদের কেরিয়ার তিনি খেয়েই নেবেন। দুইজন যা ব্যাটিং করছিল তাতে ভারতের হার স্পষ্ট দেখা যাচ্ছিল। ভারতীয় দল তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তখন দল চাইছিল একটি মাত্র উইকেট, আর ঠিক তখনই ভারত যেটা চেয়েছিল সেটাই হয়। হেডেন মুরলী কার্তিকের বলে শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে যায়। 92 রানে তার এই দুর্দান্ত ইনিংস শেষ হয়। এবার ভারতীয় টিম একটু অক্সিজেন পায়। এখন অস্ট্রেলিয়ার 97 বলে 102 রানের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের পথে চ্যালেঞ্জ এখান থেকেই শুরু হয়। সাইমন্সের অবিশ্বাস্য আক্রমণের পরও ইন্ডিয়ান টিম সেই সুযোগটি মিস করতে চাইছিল না। সাইমন্স ব্যাট হাতে অবিচল ছিলেন এবং তিনি তার হাফ সেঞ্চুরি পূরণ করেন। ম্যাচের উত্তেজনা তখন চরমে পৌঁছায়। এবার অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 51 বলে মাত্র 61 রান, তবে ভারতীয় দল আশা ছাড়েনি। এখন দরকার ছিল আরেকটি উইকেটের, আর ঠিক তখনই হরভজন সিং এর বলে MS ধোনি তার দুর্দান্ত কিপিং স্কিল দিয়ে অস্ট্রেলিয়ার আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ব্র্যাড হজকে স্ট্যাম্প আউট করে দেয়। ধোনির এই স্ট্যাম্পিং আপনি যতবার দেখবেন ততবার অবাক হবেন, আর শুধু আপনি আমিই না, স্বয়ং ব্র্যাড হজও অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে তিনি স্ট্যাম্প আউট হলো। হজ মাত্র 17 রান করে প্যাভিলিয়নে ফেরত যায়। অস্ট্রেলিয়ার অর্ধেক টিম ফিরে গেলেও মাঠে যতক্ষণ পর্যন্ত সাইমন্স উপস্থিত আছে ততক্ষণ ভারতীয় টিম জেতার কথা কল্পনাও করতে পারে না। তাই সাইমন্সের উইকেটটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপর 47 নম্বর ওভার বল করতে আসা RP সিং সেটাই করল যেটার দরকার ছিল। সে এসেই সাইমন্সকে বোল্ড আউট করে দেয়। উইকেট পড়তেই পুরো স্টেডিয়াম চিল্লিয়ে ওঠে। ঠিক তার পরের বলেই RP সিং নিজের প্রেজেন্স অফ মাইন্ড কাজে লাগিয়ে আরেকটি রান আউট করে। এবার অস্ট্রেলিয়া পুরোপুরি চাপে পড়ে যায়। খেলার শেষ ওভারে অস্ট্রেলিয়ার জেতার জন্য দরকার ছিল 16 রানের। অস্ট্রেলিয়া তখন এমন একটা টিম ছিল যারা শেষ বল অবধি হার মানত না, আর সেটাই প্রমাণ হয় শেষ ওভারের প্রথম বলে জাহির খানের বলে ব্রেটলির 4 দেখে তো মনে হচ্ছিল যে ভারত ম্যাচটা জিতে যাবে, কিন্তু তবুও একটা ভয় ছিল। কিন্তু জাহির খান কিছু বল ডট দেয়, আর শেষ বলে দরকার থাকে 9 রানের। শেষ বলটিতে অস্ট্রেলিয়া মাত্র 1 রানই করতে পেরেছিল, আর এরই সাথে ভারত সেই ম্যাচটা 8 রানে জিতে নেয়। বন্ধুরা, সেই সময় অস্ট্রেলিয়াকে হারাতে পারায় একটা স্বপ্ন ছিল প্রত্যেকটি টিমের কাছে, এবং সেই সময় ভারতীয় দল ছিল পৃথিবীর একমাত্র দল যারা অস্ট্রেলিয়াকে টেক্কা দিতে পারত। এই ম্যাচের পরে অস্ট্রেলিয়া বুঝে গিয়েছিল যে তাদের একচেটিয়া রাজ শেষ হতে চলেছে, এবং তাদের অ্যাগ্রেশনের জবাব দিতে ভারত শিখে গেছে। সেই ম্যাচে ধোনিকে দুর্দান্ত ব্যাটিং এবং অসাধারণ ক্যাপ্টেন্সির জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। বন্ধুরা, এই ম্যাচে ভারতীয় টিমের পারফরমেন্সকে আপনি 10-এর মধ্যে কত দেবেন নিচে কমেন্ট করে জানান। আর ধোনি রেগে গেলে কি হয় সেটা দেখতে হলে এই ভিডিওতে ক্লিক করুন।